হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি। 10 ইয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক ওবিজি থেকে, যেটা পরীক্ষায় বারবার আসে এবং রিপিটেড কোয়েশ্চেন কিন্তু দেখা গেছে। তাই আমি এই কোয়েশ্চেনটা তুলে ধরেছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন পিপেরিয়াম। নেক্সট কোশ্চেন হচ্ছে যে রিপ্রোডাক্টিভ চেঞ্জেস, রিপ্রোডাক্টিভ অর্গানের যে চেঞ্জেস, ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয় পিপিরিয়ামের সময়, সেটা বলা হয়েছে। তারপরে কমপ্লিকেশন কী কী হয় সেটা বলা হয়েছে, এবং পিপিরিয়াম সেপসিসের প্রিভেনশন আমরা কীভাবে নেব সেই প্রশ্নটা কিন্তু তুলে ধরা হয়েছে। এই প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে কিন্তু আসে। তো এই প্রশ্নের অ্যান্সারগুলো ডিসকাস করব আমি এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো সবথেকে প্রথমে আমি আলোচনা করবো ডিফাইন পিপেরিয়াম। পিপেরিয়ামে কী বলা হয়েছে? দ্য পিরিয়ড ফলোয়িং চাইল্ড বার্থ ডিউরিং হুইচ দ্য বডি টিস্যু রিভার্ট ব্যাক টু দ্য প্রি প্রেগনেন্ট স্টেট বোথ অ্যানাটমিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি। মানে মাদারের কী হচ্ছে, অ্যানাটমিক্যালি এবং ফিজিওলজিক্যালি যে চেঞ্জেসগুলো হচ্ছে ডিউরিং ডেলিভারি আর ডিউরিং প্রেগনেন্সি, তো সেটা আবার আগের মুহূর্তে ফিরে আসার যে সময়টা, প্রি প্রেগনেন্ট স্টেটে ফিরে আসার যে সময়টা, সেটাকে বলা হচ্ছে কিন্তু পিপেরিয়াম। নেক্সটে আমরা দেখবো যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্গান, এর ক্ষেত্রে ইন পিপেরিয়ামের ক্ষেত্রে পিপেরিয়ামের সময় কোন কোন ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গানের। তো এখানে যেটা বলেছে, প্রথমে মাসলের যে সাইজ শেপ সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে আগের অবস্থায় ডিউরিং ডেলিভারি মাসলের সাইজ শেপ কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, সেল সাইজ, মায়োমেটেরিয়াল সেল সাইজ বড় হয়ে যাচ্ছে, সেগুলো কী হচ্ছে, আগের অবস্থায় ফিরে আসছে। 2 নম্বর হচ্ছে বিভিন্ন হরমোন সিক্রেশন একটু বেশি হয় এস্ট্রোজেন প্রোজেস্টেরনের ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি, সেক্ষেত্রে কী হচ্ছে, সেগুলো উইথড্রল হচ্ছে এবং আগের অবস্থায় ফিরে আসছে। পরবর্তীতে কী বলা হচ্ছে, ব্লাড ভেসেলস কিন্তু কনস্ট্রিক্ট হচ্ছে, ঠিক আছে, ডিউরিং প্রেগনেন্সি অর ডেলিভারি। ব্লাড ভেসেলগুলো কিন্তু ডাইলেটেড থাকে, সেগুলো হচ্ছে আগের অবস্থায় ফিরে আসছে, নিউ ব্লাড ভেসেলস গ্রো হচ্ছে। হ্যাঁ, তারপরে কি বলেছে, ফাইব্রাস টিস্যু অন দ্য ওয়াল আন্ডারগোজ হায়ালাইন ডিজেনারেশন অ্যান্ড দ্য প্রোডাক্টস আর রিমুভ বাই দ্য মাইক্রোফেজেস। ঠিক আছে, তারপরে কি বলেছে, জেনারেশন অফ ইলাস্টিক টিস্যু অলসো টেক প্লেস। ইলাস্টিক টিস্যুগুলোও কিন্তু ডিজেনারেট হচ্ছে। নেক্সটে কি বলা হয়েছে, ইন্ডোমেট্রিয়ামে কী কী চেঞ্জেস হচ্ছে। ইন্ডোমেট্রিয়াম রিজেনারেশন, ঠিক আছে, ইন্ডোমেট্রিয়ামটা আবার নতুন করে সুন্দরভাবে গড়ে উঠছে, নতুন একটা প্রেগনেন্সি স্টার্ট করার জন্য। তো সেক্ষেত্রে ইন্ডোমেট্রিয়ামে অনেক চেঞ্জেসগুলো হয়, সেগুলো আবার আগের মতো অবস্থায় ফিরে আসে। যেমন প্রথমে যেটা বলা হয়েছে, বাই 10th ডে, 10 দিনের মধ্যে রিজেনারেট অফ দ্য এপিথেলিয়াম ইজ কমপ্লিটেড। মানে এপিথেলিয়াম টিস্যুর রিজেনারেশন 10 দিনের মধ্যে, কিন্তু 10 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। 16 দিনের মধ্যে কী হচ্ছে, ইন্ডোমেট্রিয়াম রিস্টোর্ড হচ্ছে। তারপরে 3 নম্বরে যেটা বলেছে, অ্যাট অ্যাবাউট 6 উইক্সে কী হচ্ছে, দ্য এন্ডোমেট্রিয়াম অফ প্লাজেন্টা সাইট ইজ রিস্টোর্ড। ইন্ডোমেট্রিয়ামের যে জায়গাটাতে প্লাজেন্টা থাকছে সেই সাইটটা কিন্তু আবার পুনরায় রিস্টোর্ড হয়ে যাচ্ছে, প্লাজেন্টা সাইট ইনভলিউশন। 4 নম্বরে কী বলেছে, কমপ্লেক্স এক্সট্রোশন অফ দ্য প্লাজেন্টা সাইট টেক আপ টু 6 উইক। 5 নম্বরে বলা হচ্ছে, বাই দ্য এন্ড অফ দ্য সেকেন্ড উইক 3 থেকে 4 সেন্টিমিটার ডায়ামিটার অ্যাবডোমিনাল ওয়ালের ডায়ামিটার 3 থেকে 4 সেন্টিমিটার কিন্তু আবার ফিরে আসছে। অ্যাবডোমিনাল ওয়াল রিমেন সফট অ্যান্ড ফ্ল্যাসিড। অ্যাবডোমিনাল ওয়াল আবার সফট অ্যান্ড ফ্ল্যাসিড হচ্ছে। দিস স্ট্রাকচার রিকোয়ার সিভিয়ার উইকস টু রিটার্ন টু নর্মাল। মানে কিছু সিভিয়ার উইক লাগে, কিছু সপ্তাহ লাগে আবার নর্মাল অবস্থায় কিন্তু ফিরে আসতে ইন্ডোমেট্রিয়ামের। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, ভেজাইনাতে কী হচ্ছে, টেক 4 to 8 উইকস ইন ইনভলুট। মানে ভেজাইনাকে আগের অবস্থায় ফিরে আসতে, ভেজাইনাল যে ডাইলেট হচ্ছে সেটাকে আগের অবস্থায় ফিরে আসতে 4 থেকে 8 সপ্তাহ সময় লাগছে। ঠিক আছে, ইট রিমেন্স ইটস টোন বাট নেভার টু দ্য ভার্জাইনাল স্টেট। মানে এই ভেজাইনাল টোন, মানে মাসলের ডেন্সিটি এবং মাসল টোন যেটা থাকে, সেটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে ঠিকই, কিন্তু ভার্জিনাল স্টেটে কিন্তু আসতে পারছে না। মানে ভার্জিন অবস্থায় যে একটা মায়ের যে ভার্জিন অবস্থায় যে স্টেট থাকে ভেজাইনার, সেই স্টেটে কিন্তু আসবে না, কিন্তু তবে অনেকটা টাইটিনেস দেখা যাবে। অ্যাট দ্য 3rd উইক রিউজ পার্সিয়ালি রিপেয়ার। লোকিয়া, এখানে কিন্তু লোকিয়ার কথা বলা হয়েছে। লোকিয়াটা সাধারণত আমাদের পিপেরিয়ামের সাথে রিলেটেড, কারণ ডিউরিং ডেলিভারি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুদিন, ডেলিভারি কমপ্লিট হয়ে যাওয়ার পর 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু ডিসচার্জ হয়। সেই ডিসচার্জের কিন্তু আবার 3টে ভাগ আছে, তো সেই ডিসচার্জকেই বলা হয় লোকিয়া। তাহলে এখানে কি বলা আছে, লোকিয়াতে ডিসচার্জ ফর 15 to 21 days ম্যাক্সিমাম। ইট হ্যাজ পিকুলার অফেন্সিভ ফিসি স্মেল অ্যান্ড ইটস অ্যালকালাইন ইন নেচার। এটা অ্যালকালাইন নেচার হয়, ফিসি স্মেল হয়। ঠিক আছে, তাই লোকিয়াকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লোকিয়া রুব্রা, একটা হচ্ছে লোকিয়া সেরোসা এবং একটা হচ্ছে লোকিয়া আলবা। তো লোকিয়ার উপর কিন্তু আলাদা করে প্রশ্ন হতে পারে অনেক সময়। তো এখানে 3টে পার্ট কিন্তু লোকিয়ার বলা হয়। লোকিয়াটা কি, লোকিয়াটা হচ্ছে ডিসচার্জ হয় 15 থেকে 20 দিন আফটার ডেলিভারি। ঠিক আছে, যার ফিসি স্মেল থাকে এবং অ্যালকালাইন ইন নেচার হয়। এই লোকিয়াকে 3টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে লোকিয়া রুব্রা, লোকিয়া সেরোসা এবং লোকিয়া আলবা। লোকিয়া রুব্রাটা কি, রেড কালারের ডিসচার্জ হয় প্রথম 3 থেকে ডেলিভারি হওয়ার পর
প্রথম 3 থেকে 4 দিন যে ডিসচার্জ হয় সেটা এটা ব্লাড ওতে প্রেজেন্ট থাকে এবং থ্রম্বোব্লাস্টিক ডেব্রিস প্রেজেন্ট থাকে, ডেসিডুয়াল অ্যান্ড থ্রম্বোপ্লাস্টিক ডেব্রিস প্রেজেন্ট থাকে। তো সেটাকে বলা হয় কিন্তু রেড কালারের হয়, তাই এটাকে বলা হয় লোকিয়া রুব্রা। তারপরে 5 থেকে 7 দিন বা 8 দিন যে ডিসচার্জটা হয় সেটাকে বলা হয় লোকিয়া সেরোসা। এটা ব্রাউন কালারের হয়, এটাতে ব্লাড থাকে, সিরাম থাকে, লিউকোসাইট থাকে, টিস্যু ডেব্রিস থাকে, ঠিক আছে, এর মধ্যে প্রেজেন্ট থাকে এই ডিসচার্জের মধ্যে, তাই সেটাকে লোকিয়া সেরোসা বলা হয়, যেটা 5 থেকে 7 দিন বা 8 দিন চলে। তারপরে যেটা হয় 10 দিন থেকে 15 দিন বা 16 দিন বা 17 দিন ধরে যে ডিসচার্জটা হয়, যেটা হোয়াইট কালারের হয়, সেখানে লিউকোসাইট, ডেসিডুয়াস প্রেজেন্ট থাকে, এপিথেলিয়াল সেল প্রেজেন্ট থাকে, মিউকাস প্রেজেন্ট থাকে, সিরাম এবং ব্যাকটেরিয়া কিন্তু প্রেজেন্ট থাকে। সেখানে কিন্তু কোনো ব্লাড প্রেজেন্ট থাকে না, কোনো সিরাম প্রেজেন্ট থাকে না, সিরাম প্রেজেন্ট থাকে কিন্তু ব্লাড প্রেজেন্ট থাকে না, যার কারণে এটা হোয়াইট কালারের হয়। তাহলে লোকিয়াকে 3টে ভাগে ভাগ করলাম, একটা লোকিয়া রুব্রা, একটা লোকিয়া সেরোসা এবং একটা লোকিয়া আলবা। মোস্ট ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। পরবর্তীতে আসবো যে কমপ্লিকেশন, পিউপেরিয়ামের কমপ্লিকেশন কী কী হতে পারে। কমপ্লিকেশনকে আমি এখানে 3টে স্টেজে ভাগ করেছি: ইমিডিয়েট কমপ্লিকেশন, ডিলেড কমপ্লিকেশন অ্যান্ড আদার্স কমপ্লিকেশন। তো সবথেকে প্রথমে ইমিডিয়েট কমপ্লিকেশনটা আলোচনা করবো। পোস্টপার্টাম হ্যামারেজ, পিপিএইচ, এক্সেসিভ ব্লিডিং আফটার ডেলিভারি, মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরের সময়টাকেই তো বলা হয় পিউপেরিয়াম, যতক্ষণ না সেটা আগের স্টেজে প্রি প্রেগনেন্ট স্টেজে মাদার ফিরে আসছে সেটাকেই বলা হয় পিউপেরিয়াম। তো ডেলিভারি হওয়ার পর একটা কমপ্লিকেশন দেখা যায়, সেটা হচ্ছে পিপিএইচ অর্থাৎ পোস্টপার্টাম হ্যামারেজ। এতে কি বলা হয়েছে, এক্সেসিভ ব্লিডিং আফটার ডেলিভারি অফেন ডিউ টু ইউটেরিয়ান অ্যাটনি, রিটেইন প্লাজেন্টা টিস্যু অ্যান্ড লেসেরেশনস, ঠিক আছে। তারপরে ইনফেকশনের ক্ষেত্রে কি হচ্ছে, ইন্ডোমেট্রাইটিস হতে পারে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে, ওন্ড ইনফেকশন হতে পারে, ঠিক আছে। হাইপার টেনশন কিন্তু দেখা যেতে পারে, পোস্টপার্টাম হাইপার টেনশন অর প্রি ইক্লামসিয়া ক্যান ডেভেলপ অর ওরসেন, ঠিক আছে। তাহলে হাইপার টেনশন কিন্তু দেখা যেতে পারে। থ্রম্বো এম্বলিজম কিন্তু দেখা যেতে পারে, এটা একটা কমপ্লিকেশন পিউপেরিয়ামের। ডিপ ভেন থ্রম্বোসিস, পালমোনারি এম্বলিজম, ঠিক আছে, ডিভিটি, পালমোনারি এম্বলিজম, এগুলো কিন্তু হতে পারে। তাহলে এই ইমিডিয়েট কমপ্লিকেশনগুলো কী কী জানলাম, পিপিএইচ জানলাম, ইনফেকশন জানলাম, হাইপার টেনশন জানলাম, থ্রম্বো এম্বলিজম জানলাম, ঠিক আছে। তারপরে ইমিডিয়েটের পরে হচ্ছে ডিলেড কমপ্লিকেশনে কী কী হচ্ছে। ডিলেড কমপ্লিকেশনে পোস্টপার্টাম ডিপ্রেশন হতে পারে, মানে একটা মুড ডিসঅর্ডার হবে, ঠিক আছে। এখানে হরমোনাল কিছু চেঞ্জেসের কারণে মুড ডিসঅর্ডার কিন্তু হতে পারে, তাই পোস্টপার্টাম ডিপ্রেশন সেটাকে বলা হয়। অ্যানিমিয়া বলে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার খুব চান্স থাকে যদি ব্লাড লস হয় ডেলিভারির সময়, ঠিক আছে। তাই এই অ্যানিমিয়া কিন্তু হতে পারে হচ্ছে কি কখন, পিউপেরিয়াম স্টেজে। তারপরে কী হবে ইউরিনারি ইনকন্টিনেন্স, উইকেন্ড পেলভিক মাসল ক্যান লিড টু ইউরিনারি ইনকন্টিনেন্স। পেলভিক মাসলটা অনেক উইক হয়ে যেতে পারে ডেলিভারির পর, তাই ইউরিন ইনকন্টিনেন্স কিন্তু দেখা যাবে, মানে ও কিন্তু ইউরিন ধরে রাখতে পারবে না, ঠিক আছে। ব্রেস্ট ফিডিং ডিফিকাল্টিস, এটাও কিন্তু হতে পারে, এটা একটা কমপ্লিকেশন। ইস্যুস লাইক নিপল সোরনেস, ঠিক আছে, নিপল সোরনেস, এনগর্জমেন্ট অর লো মিল্ক সাপ্লাই ক্যান অ্যারাইজ, মানে মিল্ক সোরনেস হতে পারে, এনগর্জমেন্ট অফ ব্রেস্ট হতে পারে, লো মিল্ক সাপ্লাই কিন্তু হতে পারে, এটা একটা ডিলেড কমপ্লিকেশন হতে পারে পিউপেরিয়ামের। পরবর্তীতে আমরা কি দেখবো, যে আদার্স কমপ্লিকেশন কী হতে পারে। পিউপেরিয়াম সেপসিস, এ লাইফ থ্রেটেনিং কন্ডিশন, ইনফেকশন অফ দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাকের একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হচ্ছে কিন্তু পিউপেরিয়াম সেপসিস। এই পিউপেরিয়াম সেপসিসের প্রিভেনশন কী করে নেবো সেটা আমি একটু পরে ডিসকাস করবো। তো এবার হচ্ছে কি আরেকটা কি, পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, এক রেয়ার কন্ডিশন হোয়ার দ্য হার্ট মাসল বিকামস উইকেন্ড, মানে হার্ট মাসল এটা খুব রেয়ার কন্ডিশন হয়, তখন কী হয় আমাদের হার্ট মাসলটা অনেক উইক হয়ে যায়, ঠিক আছে, এটা পিউপেরিয়ামে অর্থাৎ আফটার ডেলিভারি। পোস্টপার্টাম থাইরয়েডাইটিসে কী বলা হয়েছে, ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড হুইচ ক্যান লিড টু হাইপোথাইরয়েডিজম অর হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। মানে থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন হতে পারে, যার কারণে হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম কিন্তু দেখা যেতে পারে। তারপরে আমরা দেখব যে প্রিভেনশন অফ পিউপেরিয়াম সেপসিস, যেটা একটু আগে আলোচনা করলাম, যে পিউপেরিয়াম সেপসিস হচ্ছে একটা ডিলেড কমপ্লিকেশন অফ পিউপেরিয়াম। তো পিউপেরিয়াম সেপসিস কী বলা হয়েছে, পিউপেরিয়াম সেপসিস অলসো নোন এজ পোস্টপার্টাম ইনফেকশন, ইট ইজ এ সিরিয়াস কন্ডিশন দ্যাট ক্যান অকার আফটার চাইল্ড বার্থ ডিউ টু ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে পিউপেরিয়াম সেপসিসটা হচ্ছে পোস্টপার্টাম ইনফেকশন। এটা কি হয়, যখন চাইল্ড বার্থ হয়, চাইল্ড বার্থের সময় যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হয় পিউপেরিয়াম সেপসিস। ডেফিনেশন এখানে কী বলা হয়েছে, পিউপেরিয়াম সেপসিস ইজ এ জেনাইটাল ট্র্যাক ইনফেকশন দ্যাট অকার ডিউরিং চাইল্ড বার্থ, মানে এটা হচ্ছে একটা জেনাইটাল ট্র্যাক ইনফেকশন যেটা বাচ্চা জন্ম হওয়ার সময় কিন্তু হতে পারে। ইট ইজ অলসো নোন চাইল্ড বেড ফিভার অর পিউপেরিয়াল ফিভার, এটাকে চাইল্ড বেড ফিভার বা পিউপেরিয়াল ফিভার নামেও কিন্তু বলা হয়ে থাকে। সিমটমস কী হবে যদি পিউপেরিয়াম সেপসিস হয়, পেলভিক পেন হবে, ফিভার হবে, অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জ হবে, ইনক্রিজ পালস হবে, পেল ক্ল্যামি স্কিন হবে। প্রিভেন্টিভ মেজার অর্থাৎ প্রিভেনশন আমরা কী করে করবো, প্রথমত হাইজিন প্র্যাকটিস করতে হবে, মেনটেন গুড হাইজিন প্র্যাকটিস ইজ এসেন্সিয়াল টু প্রিভেন্ট ইনফেকশন। ওন্ড কেয়ার করতে হবে, প্রপার কেয়ার অফ ইনসিশন অর টেয়ার ফ্রম চাইল্ড বার্থ ইজ মোস্ট ইম্পর্টেন্ট।
কিপ দ্য এরিয়া ক্লিন অ্যান্ড ড্রাই, চেঞ্জিং ড্রেসিং রিকমেন্ডেড বাই হেলথ কেয়ার প্রোভাইডার। মানে আমাকে চাইল্ড বার্থের পরে যে টিয়ার হয় বা যে ইনসিশনটা হয়, যে কাটা জায়গাটা থাকে সেটাকে আমাকে নিয়মিত পরিষ্কার করতে হবে, জায়গাটা আমাকে ক্লিন এবং ড্রাই রাখতে হবে। চেঞ্জিং ড্রেসিং অর্থাৎ ড্রেসিং চেঞ্জিং করতে হবে হেলথ কেয়ার প্রোভাইডারের রিকমেন্ডেড অনুযায়ী। স্যানিটারি প্র্যাকটিস করতে হবে, ইউজ ক্লিন অ্যান্ড স্টেরাইল ম্যাটেরিয়াল ফর ওন্ড কেয়ার যখন আমি করব তখন কিন্তু ওই কাটা জায়গাটা যখন আমি যত্ন দেবো তখন কিন্তু সেটাকে ক্লিন এবং স্টেরাইল ম্যাটেরিয়াল আমরা ইউজ করব। অ্যান্টিবায়োটিক্স, মানে আমি মেডিসিন নেবো অ্যান্টিবায়োটিক্স, প্রিভেনশন অফ ইনফেকশন, ইনফেকশন প্রিভেনশনের জন্য আমি অ্যান্টিবায়োটিক থেরাপি কিন্তু নেব। তো এইভাবেই আমাদের কিন্তু প্রিভেন্টিভ মেজারটা কাজে লাগে পিউপেরিয়াম সেপসিসের ক্ষেত্রে। মানে পিউপেরিয়াম সেপসিসের ক্ষেত্রে এরকমইভাবেই আমরা প্রিভেন্টিভ মেজার নেব। আরও এর সাথে আরও অনেক প্রিভেন্টিভ মেজার আছে, সেগুলো তোমরা নিজেরা জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল যেটা আমি আলোচনা করলাম, যেটা 10 ইয়ার্সে বারবার এসছে। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, বন্ধুদের শেয়ার করে নিও। ভিডিওটি ভালো থাকলে একটা লাইক করো, কোনো অসুবিধা থাকলে বা কিছু আরও এক্সট্রা জানার থাকলে তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি সেটার উপর একটু ভিডিও করে দেবো। তো ধন্যবাদ, আজকের ভিডিও এটুকুই। দেখা হবে পরের কোনো 10 ইয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে।